আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জ্বালানি সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানো ও মার্কেট এবং দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্তের পরেও পেট্রোল পাম্পগুলোর চিত্র বদলায়নি। ভোর থেকেই দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির দীর্ঘ লাইন শুরু হয়েছে। মোটরসাইকেল নিয়ে তেল পাম্পের সামনে ৩ থেকে ৪ ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে পারছে গ্রাহকরা। আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও পাম্পের তেল ফুরিয়ে যাওয়ায় অথবা পাম্পগুলোর তেল দেওয়ার নির্দিষ্ট সময় শেষ হওয়ায় কেউ কেউ ফিরছে খালি হাতে। কুষ্টিয়া জেলায় ৩১টি ফিলিং স্টেশন থাকলেও তেল দেওয়া হচ্ছে মাত্র কয়েকটি পাম্পে। বেশিরভাগ পাম্পেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। এদিকে আমদানি করা জ্বালানি নিয়ে একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতোমধ্যে এসব জাহাজ থেকে তেল খালাসের কাজ চলছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে শুক্রবার ৬টি জাহাজ বন্দরে ভিড়েছে। এসবের দুটিতে এলপিজি, একটিতে এলএনজি, গ্যাস অয়েল দুটি এবং একটি ইথিলিনবাহী। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে আরও প্রায় ৩৪,০০০ টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, জ্বালানি আমদানি ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত খালাস কার্যক্রম সম্পন্নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। হায়দরি, বন্দরে জ্বালানি নিয়ে জাহাজ আসার কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ সুরভি, আমি আছি এখন চট্টগ্রামের পতেঙ্গায়। এটাকে ডলফিন জেটি বলে। বিদেশ থেকে যত রকমের জ্বালানি তেল আমদানি করা হয় তার সবটুকুই এই এলাকায় আসতে হয়, এখানে এসে তেলগুলো খালাস করা হয়। আপনি লক্ষ্য করে থাকবেন আমার পেছনে একটি জাহাজ আছে। এই জাহাজটিতে প্রায় ২৭,০০০ মেট্রিক টন জ্বালানি আছে, ডিজেল, সেগুলো এখন খালাস কাজ চলছে। তো এবং এখানে যারা এটা তত্ত্বাবধানে আছেন, যারা কাজ করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই জাহাজটি আজকে রাত্রের মধ্যে তার খালাস কাজ শেষ হবে এবং সেটি চলে যাবে। কাল সকালে একই রকমের একই সাইজের আরও একটি জাহাজ এখানে আসবে, যেটিতে প্রায় ৩৪,০০০ মেট্রিক টন জ্বালানি রয়েছে, সেগুলো এখানে এসে খালাস করবে। তো এখানে জ্বালানি তেল খালাস করার পর এখান থেকে 3টি বিপণনকারী সংস্থা, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টি সংস্থার মাধ্যমে এই জ্বালানি তেলগুলো সারা দেশে পরিবাহিত হয়ে থাকে, পরিবেশন করা হয়ে থাকে। তা আমরা যেটুকু জানলাম কথা বলে, যে এখনও পর্যন্ত জ্বালানি তেলের তীব্র কোনো সংকট নেই। যেটুকু সংকট আমরা যে বিভিন্ন পেট্রোল পাম্প, ফিলিং স্টেশনগুলোতে যে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি তেল সংগ্রহের জন্য, সেগুলো মূলত অকটেনের সংকটটা কিছুটা আছে। তো অকটেন একেবারে নেই এমন না, কিছু কিছু ফিলিং স্টেশনে অকটেন না থাকার কারণে যেগুলোতে আছে সেগুলোতে ভিড়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা উদ্বেগের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বিদেশ থেকে যে ক্রুড অয়েল যেটা আমরা আনি, অপরিশোধিত জ্বালানি তেল, সেটা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন রিফাইনারিতে রিফাইন করা হয় এবং রিফাইন করে সেখান থেকে সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়। ইস্টার্ন রিফাইনারি সূত্র থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে ক্রুড অয়েল যেগুলো তারা রিফাইন করে, সেই ক্রুড অয়েলের মজুদ প্রায় শেষের দিকে, আর 3 থেকে 4 দিন তারা ক্রুড অয়েল রিফাইন করতে পারবেন। এরপর তাদেরকে হয়তো একটা গ্যাপ দিতে হতে পারে। তো কারণ এই জন্য যে আরেকটি যে ক্রুড অয়েলের যে জাহাজ সৌদি আরব থেকে যেটা লোড হয়েছে সেটা আসার পথে আছে, কিন্তু সেটা হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে কিনা এরকম একটা সংশয় রয়েছে। যদি এটা সম্ভব হয় তাহলে এই মাসের শেষের দিকে ক্রুড অয়েলের জাহাজ চলে আসবে এবং সেটা আমাদের ক্রুড অয়েলের সংকটটাও সমাধান হয়ে যাবে, যাতে করে অকটেনেরও আর কোনো সংকট থাকবে না। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের খবর। হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারা দেশে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত এবং মৃত্যুর হার কমাতে কাল থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। শুক্রবার রাতেও কুষ্টিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হামের চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
কোনো রোগী সুস্থ হয়ে চলে না যাওয়া পর্যন্ত নতুন করে কাউকে ভর্তি করাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে অর্ধশতাধিকেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। মহাখালী বিশেষায়িত হাসপাতালেও ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভিড় করছে। শয্যা সংকটে দুর্দশায় পড়েছে অভিভাবকরাও। চিকিৎসকরা জানিয়েছেন, হাম প্রতিরোধী টিকাই সবচেয়ে কার্যকর উপায়। রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, হাম সংক্রমণ নিয়ে আজ কি সংখ্যক রোগী হাসপাতালে এসেছেন এবং কি বলছেন চিকিৎসকরা? সুরভি, আমি মহাখালী যে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল সেখানে আছি। এখানকার যে চিত্র আসলে গত 24 ঘন্টায় কিন্তু হামে একজন শিশু মৃত্যুবরণ করেছেন এবং একই সাথে 24 ঘন্টায় 70 জন শিশুকে এই হামে আক্রান্ত হয়ে তাদেরকে কিন্তু এখানে ভর্তি করানো হয়েছে। 36 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে আসলে বোঝা যায় যে হাম আসলে কিছুটা হলেও এই যে ভয়াবহ একটা আকার সেটি কিন্তু ধারণ করেছে এবং এখানে যে শয্যাতে আমরা দেখছি যে যারা আসলে রয়েছেন সবগুলোতেই হামের যে রোগী তারা কিন্তু এখানে রয়েছেন এবং চিকিৎসার যে কার্যক্রম সেটি আসলে তারা করছেন। চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা আসলে অক্সিজেন সংকটে ভুগছেন তাদেরকে অক্সিজেন দেওয়া হচ্ছে। একই সাথে যারা বেশি পরিমাণে শ্বাস নিতে যে কষ্ট হচ্ছে তাদেরকে ভেন্টিলেটরের মাধ্যমে তাদেরকে যেই অক্সিজেন দেওয়ার যে বিষয়টি সেটি আসলে তারা করছেন। এবং অন্যান্য যে হাসপাতালগুলিতে আমরা দেখেছি যে শয্যা সংকটের যে বিষয়টি সেটি কিন্তু এই ডেডিকেটেড যে হাসপাতাল এখানে আমরা তেমনভাবে লক্ষ্য করিনি। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছিল যে গত 19 দিনে কিন্তু 94 জন যে মৃত্যুবরণ করেছে হামে আক্রান্ত হয়ে, সেটি আমরা দেখি যে আজকেও এখানে অনেক সংখ্যক তার যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এখানে বিভিন্ন জ্বর, তারপরে চোখের যে লালচে ভাব, সর্দি কাশি এবং গায়ে যে ফুসকুড়ি, এই সকল উপসর্গ নিয়ে তাদেরকে কিন্তু এখানে আনা হচ্ছে এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষা শেষে হামের যেই যারা আসলে আক্রান্ত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু নেওয়া হচ্ছে। একই সাথে আসলে আমরা এখানে যারা ভর্তি রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অধিকাংশরই কিন্তু টিকা যে নেওয়ার বিষয়টি হামের সেটি কিন্তু তারা নেননি এবং যার ফলেই কিন্তু আক্রান্তের যে বিষয়টি সেটি কিন্তু হয়েছে। এবং তারা বলছেন যে এখানে হাসপাতালের কর্তৃপক্ষ যারা তারা যেটি বলছেন সময় মতো টিকা না নেওয়ার কারণেই কিন্তু এমনটা হয়েছে। একই সাথে এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী যে আগামীকাল থেকে অর্থাৎ রবিবার থেকে সারা দেশে 6 মাস থেকে 10 বছর বয়সী যারা রয়েছেন তাদেরকে কিন্তু হামের যে টিকা সেটি কিন্তু সারা দেশে একই সাথে হবে। অর্থাৎ পরিস্থিতি যেটি আসলে ডেডিকেটেড হাসপাতাল সহ রাজধানী জুড়ে যেই হাসপাতালগুলো রয়েছে সেখানে হামের রোগীরা আসছেন এবং ভর্তি হচ্ছেন, তাদের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ হামে আক্রান্ত রোগীরা এসে তাদের বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকেও আমরা দেখেছি যে সকাল থেকে এখানে যে হামে আক্রান্ত হয়ে তাদের যে ভর্তির যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে। তো সুরভি, মহাখালী যে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেখান থেকে হাম পরিস্থিতি এই ছিল আমার কাছে। জানছিলাম হাম সংক্রমণের খবর। রাজধানীর পান্থপথ এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, উচ্ছেদ অভিযানে পুলিশ কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছে এবং এই পরিস্থিতি ঘিরে আপনার কাছে আর কি খবর আছে? এই উচ্ছেদকে ঘিরে সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে এই যে রাস্তায় যে ফুটপাত আপনি আমার ডান পাশে দেখতেই পাচ্ছেন, যে এই রাস্তাকে ঘিরে পুরো ফুটপাত তারা দখল করে এখানে বিভিন্ন ধরনের দোকান দিচ্ছে, যেমন ফুডকার্ট, ফ্লেক্সিলোড এবং বিভিন্ন ধরনের যে দোকান সেগুলো তারা দিয়েছে। এবং মূলত এই উচ্ছেদটি ডিএমপির পক্ষ থেকে এটি আজকে 4র্থ দিন, বৃহস্পতিবার বুধবার নাগাদ এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মূলত বুধবার তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বললেও তারা সরে যায়নি। পরে বৃহস্পতিবার
একটি অভিযান হয়। আপনাকে জানিয়ে রাখি, সেই অভিযানের পর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান করার পর সকালে অভিযান হয়েছে, বিকেলেই কিন্তু আবার তারা এই নতুন করে সেই দোকানপাট নিয়ে বসেছেন এবং দেখেছি যে এখানের পাশাপাশি রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকায়, যেমন টাউন হলেও একটি উচ্ছেদ অভিযান হয়েছে এবং সেখানে সাধারণ মানুষের যেটি অভিযোগ যে তারা এই ফুটপাত পুরোটা দখল করে তারা দোকান দিচ্ছেন এবং এর পাশাপাশি তারা সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকেও উত্ত্যক্ত করে, এমন একটি অভিযোগও রয়েছে। টাউন হলের যে অভিযানটি করেছে সেখান থেকে মূলত এই এখন অভিযান চলছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে রাজধানীর পান্থপথ এলাকা। এখানে সেই বসুন্ধরা সিটির উল্টো দিক সাইড থেকে শুরু করে একদম মোড় এবং এর আশপাশের যে এলাকায় যত এরকম অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। এই যে মূলত ফুটপাতে যে দোকানগুলো রয়েছে এর পাশাপাশি যে আশেপাশের যে বিল্ডিংগুলো বা মার্কেটগুলো সেগুলোর কোনো কিছু যদি বাইরে ফুটপাতের সংলগ্ন এলাকায় থাকে সেগুলোও কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। 3 জনের মধ্যে 2 জনের জরিমানা করা হয়েছে, জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরেকজনকে আটক করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এর পাশাপাশি এখন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এবং ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে অভিযোগটি ছিল যে এই সকালে উচ্ছেদ অভিযান করলে বিকেলে আবার অথবা 1 দিন 2 দিন পরে আবার সেই দোকানপাট নিয়ে বসে পড়া, সেটি থাকবে না। ডিএমপি সেটি নজরদারিতে রাখবে। সুরভি, জানছিলাম উচ্ছেদ অভিযানের খবর। ভোর থেকে দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন শুরু হয়েছে। রাজধানীর পরিবাগ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, পাম্পে এই মুহূর্তে কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? রাজধানীর প্রতিটি পাম্পে, যেসব পাম্পে অকটেন পেট্রোল পাওয়া যাচ্ছে, ডিজেল পাওয়া যাচ্ছে, সেসব পাম্পগুলোতে কিন্তু এই যে রাইড শেয়ারিংয়ের যে চালকদের যে জটলা, এছাড়া যারা ব্যক্তিগত গাড়ি চালক তাদের যে সিরিয়াল, সেটি কিন্তু অনেক দীর্ঘ লাইন। 2.5 কিলো 3 কিলো জুড়ে তাদের অবস্থান রয়েছে। তারা বলছেন যে চাকা থেমে গেছে, তাদের এই যে ইনকাম সেটিও কিন্তু থেমে গেছে, কারণ তারা দিন আনে দিন খায়। সেই ধরনের যারা চালক রয়েছেন, বাইক চালক, তাদের এই সংখ্যাটাই কিন্তু অনেকটা দীর্ঘ। সেই আমরা বিজয় সমিতি থেকে দেখিয়েছিলাম যে সেই জাহাঙ্গীর গেট থেকে শুরু করে বিএফ শাইন কলেজ পার হয়ে কিন্তু সেই লাইন চলে গেছে। পুরো রাজধানী জুড়ে যে কয়টি পাম্প খোলা রয়েছে প্রতিটি পাম্পের চিত্র একই, কারণ তাদের যে মজুদ ছিল তেল, তারা বলছিলেন 40 থেকে 50 হাজার লিটার তারা প্রতিদিন মজুদ করে তেল, সেই তেল এখন তারা খুব কম পাচ্ছে, কারণ 30,000 থেকে 35,000 লিটারের বেশি তারা পাচ্ছে না। তাই চালকদেরও তারা কম দিতে পারছে। যারা 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাত্র 300 টাকার তেল অনেকে পাচ্ছে, কেউ 500 টাকা তেলও নিচ্ছে। তো তারা বলছিলেন যে এই 4-5 ঘন্টার যে দুর্ভোগ, সেটি যদি পোহানো যেত তাহলে তাদের এই দীর্ঘ পথ, দীর্ঘ আটকানো, সেটি কিন্তু লাঘব হতো। কারণ যদি বলি যে তাদের যে 5 ঘন্টা ধরে তারা বসা আছে, সে বসে থেকে মাত্র 300 টাকা তেল পাচ্ছেন। তারা বলছেন আবার তারা রাইড শেয়ারিং করে 500 টাকা ইনকাম করে আবার তারা সেখানে সিরিয়ালে দাঁড়াচ্ছেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু 1 মাস ধরে চলছে। রাজধানী জুড়ে প্রায় 10টির উপর পাম্প বন্ধ রয়েছে। আমরা কল্যাণপুর, আসাদ গেট সহ গাবতলীর বেশ কিছু পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি যে কোনো পাম্পে ঝুলে আছে যে অকটেন নেই, পেট্রোল নেই, সেগুলো কিন্তু তারা ঝুলিয়ে রেখেছেন। তো এইসব পাম্পগুলো ব্যতীত যেসব পাম্প রয়েছে সব পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে, তবে সেগুলো কিন্তু রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে। এখন আমি আছি পরিবাগ ফিলিং স্টেশনে, সেখানেও কিন্তু একই চিত্র। এই যে কথা কাটাকাটি, বাক বিতণ্ডা কিন্তু হচ্ছে কর্মচারীদের সঙ্গে, কারণ অনেকেই সেই দীর্ঘ লাইন এই পরিবাগ থেকে শাহবাগ হয়ে সেই লাইন কিন্তু আজিজ সুপারের দিকে চলে গেছে। মার্কেট যেটি রয়েছে সে মার্কেট পার হয়ে কিন্তু চলে গেছে। তো এই যে দীর্ঘ পথ জুড়ে বসে থেকে তারপরে তেল নেয়া, সেটি কিন্তু অনেকটাই তাদের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই বিধ্বংসী করে তুলছে। কারণ এই এতক্ষণ রোদে দাঁড়িয়ে বসে থেকে তেল নেয়া, সেটি কিন্তু পরিস্থিতি তাদের অনেকটাই, তারা বলছেন তারা অসহায় এখন, কারণ 1 মাস জুড়ে তাদের যে পরিস্থিতি সেটি অনেকটাই তারা অসহায় প্রকাশ করছেন। এছাড়া পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের কাছে যদি পাম্পের তেল যদি মজুদ থাকতো, তাহলে তারা সেই সরবরাহ যদি তাদের বেশি থাকতো, তাহলে তারা রেশনিং পদ্ধতির বাইরে গিয়ে তারা পর্যাপ্ত তেল দিতে পারতেন, এটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ।
জানছিলাম জ্বালানি পরিস্থিতির খবর। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা ও পূর্বশত্রুতার জেরে 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক আহত হয়েছে। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক ফুটবল খেলার মাইকিং করার সময় পার্শ্ববর্তী খাপুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। গতকাল খাপুরা গ্রামের ওই যুবককে মনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এতে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এতে 4টি গ্রামের মানুষ জড়িয়ে পড়লে শতাধিক আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ 4 এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। 1971 সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের রণকৌশল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠক যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা হয়। বৈঠক থেকে আসে গোটা দেশকে 4টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত। অথচ যথাযথ সংরক্ষণের অভাবে ইতিহাসের সেই গৌরবময় চিহ্ন আজ হারিয়ে যেতে বসেছে। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। 1971 সালের এপ্রিলে চারদিকে যখন অনিশ্চয়তা, দখলদার বাহিনীর নির্মমতা, ঠিক সে সময়েই গড়ে উঠেছিল এক সশস্ত্র প্রতিরোধের ভিত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলোতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন 27 সেনা কর্মকর্তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান সহ বিদ্রোহী সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল MAG ওসমানী। দেশকে স্বাধীন করার শপথ নিয়ে মুক্তিবাহিনীকে 4টি সেক্টরে ভাগ করা হলেও পরবর্তীতে 11টি সেক্টর ও 3টি ব্রিগেডে ভাগ করা হয়। এখানেই সর্বপ্রথম সেক্টর ভাগ করা হয়, যুদ্ধের পলিসি নির্ধারণ করা হয়, মুক্তিযুদ্ধের নামকরণ করা হয়। প্রধান ছিলেন কর্নেল ওসমানী সাহেব। উনি সর্বপ্রথম ওনার পিস্তল থেকে গুলি ছুড়ে বলেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। শুধু একমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার জন্য বিগত 17 বছর অনেক চেষ্টা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন যে আমরা যদি একটা আমব্রেলা সরকার না গঠন করি তাহলে সারা বিশ্ববাসীর সমর্থন আমরা পাবো না। 1, 2 হলো যদি তেলিয়াপাড়া আমরা যদি একটি বিভিন্ন সেক্টরে বিভক্ত না হয়ে যুদ্ধ না করি তাহলে যুদ্ধে আমরা সাকসেসফুল হতে পারবো না। 1975 সালে এখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলায় পড়ে আছে। এখানে কয়েকবার মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত হয়নি। 55 বছর পার হয়ে গেছি আমরা, কিন্তু যেখানে প্রথম মিটিংটা হয়েছিল, যেখান থেকে সূচনা হয়েছিল, এটা সরকারিভাবে কোনো স্বীকৃত এখনো হয় নাই। যত সরকারি আসছে আমরা একাধারে বলে যাচ্ছি, কিন্তু এটাকে কেউই ওয়াদা দিয়ে বলে যায়, কিন্তু পরবর্তীতে সময় কোনো কিছু করে নাই। মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্ব বিবেচনায় জায়গাটি সংরক্ষণে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে আশা মুক্তিযোদ্ধাদের। NTV নিউজ ডেস্ক। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সুনামগঞ্জ জেলার নতুন নতুন হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর, জোয়ালভাঙ্গা, কাংলার, বিশ্বম্ভরপুরের করচার এবং তাহিরপুরের শনির হাওর সহ জেলার অন্তত 6 উপজেলার হাওরে এখন পর্যন্ত 25,000 হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। হাওর নেতাদের অভিযোগ, হাওরে অপরিকল্পিত এবং যত্রতত্র বাঁধ দেওয়ার কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এদিকে তাহিরপুর ও জামালগঞ্জের হাওরের কৃষকরা উদ্যোগী হয়ে পাম্প মেশিন লাগিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছে। প্রশাসনের দেয়া তথ্য মতে আগামী 7 এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এবং কৃষক যাতে ফসল গোলায় তুলতে পারে সেজন্য সব প্রস্তুতি রাখা হয়েছে। আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্রের আরও একটি F-10 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েল, ইরান সহ উপসাগরীয় দেশগুলো। তেহরানের বেশ কিছু বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আফরানজুমের ডেস্ক রিপোর্ট। হামলা পাল্টা হামলায় ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে।
রাতের আধারে হামলা চালানো হচ্ছে তেল আভিভে। হামলা হচ্ছে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেও। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে ইরানের এই হামলা দেশটির সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি মিথ্যা বলে খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগরি জানান, ইরানের নিজস্ব নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের একটি শতাব্দী প্রাচীন মেডিকেল রিসার্চ কলেজ এবং কারাজ শহরের কাছে নির্মাণাধীন একটি বিশাল ঝুলন্ত সেতুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল জোট। তেহরান এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। এই ঘটনাকে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযানের কৌশলে এক নতুন মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের উপর হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই মেরিনাতে হামলা চালিয়েছে দেশটি। আফরা আঞ্জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সুদানের একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ মধ্যাঞ্চলের হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবালাইন হাসপাতালে বৃহস্পতিবার এই হামলা হয়। হাসপাতালের অপারেশন থিয়েটার ও মাতৃত্বকালীন ওয়ার্ডে দুটি ড্রোন আঘাত হানে। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের দাবি, এই হামলা সম্ভবত দেশটির আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস চালিয়েছে। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে চলমান সংঘাতের মধ্যে এই হামলাটি স্বাস্থ্য খাতের উপর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে দেখা হচ্ছে। এবারে খেলার খবর। বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা জয় দেশের মানুষকে উৎসর্গ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। প্রবাসী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। এদিকে সন্ধ্যা 6:35 ঢাকায় ফিরছে বাংলাদেশ দল। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে এই জয়ের পর বাঁধভাঙ্গা উল্লাসে মেতেছে রোনান, মুর্শেদ, মাহিনরা। ট্রফি ধরে রেখে 20 কোটি মানুষের আস্থার প্রতিদান দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। নির্ধারিত 90 মিনিটে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে ভারতের প্রথম শটটি অসামান্য দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মাহিন। অসাধারণ, আমি মনে করছিলাম যে 20 কোটি মানুষের স্বপ্নটারে আমি রক্ষা করতে পারছি। মালদ্বীপের মাঠে খেলা হলেও এক মুহূর্তের জন্য মনে হয়নি এটি বিদেশের মাটি। সমর্থকদের প্রশংসা করছেন অধিনায়ক। ফ্যানরা তো আমাদেরকে সাপোর্ট দিছে, অনেক ফ্যানরা সাপোর্ট দিছে বলে আমরা আজকে চ্যাম্পিয়ন হতে পারছি। আমরা চাইবো নেক্সট টাইম যতজন আসবে আমরা ফ্যানকে আরো যেন দেখতে পাই এবং আরো যেন চ্যাম্পিয়ন হতে পারি। দেশের মাটিতে পা রাখতে অধীর আগ্রহের অপেক্ষা করছেন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা। আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আজকের জয় আমরা পুরো দেশবাসীকে উৎসর্গ করলাম। খুবই এক্সাইটেড ছিলাম, খুবই এক্সাইটেড। কি বলবো, বলার মতো ভাষা নাই। এটি অনূর্ধ্ব 20 আসরে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে 2019, 2022 ও 2025 সালের ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। চতুর্থবারের প্রচেষ্টায় সেই আক্ষেপ ঘুচিয়ে দিল বাংলার যুবারা। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান ফুটবলের মূল পর্বে এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। থাইল্যান্ডের নান্থাবুরি প্রাদেশিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ, এমনটাই জানান বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ব্যাংককের আল পাইন ফুটবলিং ক্যাম্প মাঠে পিটার বাটলারের নির্দেশনায় অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন সাগরিকা আফিদারা। কারণ শক্ত প্রতিপক্ষ চীনের বিপক্ষে লড়তে হবে তাদের। টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সাগরিকার জোড়া গোলে 2-0 ব্যবধানে এগিয়ে থাকলেও
10 মিনিটের ব্যবধানে 3 গোল হজম করে শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হার মেনে নিতে হয়। তবে ওই ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে জোরে সোরে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।